এরা দেশটাকে তছনছ করে দিতে এসেছেন। জাহান্নামের আগুনে বসে এরা ক্ষমতার আরামে হাসছেন। এরা কখনো জাগবে না। ঘুমের শর্তেই এদের ক্ষমতায় বসিয়েছে একদল। সেই চূড়ান্ত সর্বনাশের জন্যেই এখন দম বন্ধ অপেক্ষা আমাদের, যতদিন না ধাক্কা দিয়ে এই ইউনূস সরকারের ঘুম ভাঙানো যাবে। কোনো নতুন বাংলাদেশ, সংস্কার, বাংলাদেশ 2.0 এসবের জন্য এরা আসেন নাই। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর বিরুদ্ধে শক্ত অবস্থায় আছে বলে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ক্ষমতা নেওয়ার 7 মাস ধরে উনাদের ক্ষমতায় বসানো ছাত্র হাসনাত, সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্রদের নেতাদের দিয়ে দেশটায় মবের রাজত্ব কায়েম করার পর জেগে উঠে এ কথা যখন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বলা হলো, তখনও ভাবছিলাম সরকার এখন ছাত্রদের দল এনসিপি গড়ে ফেলেছে, হয়তো এবার তাই মববাজি থামিয়ে সত্যি সত্যি তারা ভালো হয়ে যাওয়ার কথা ভাবছে। হয়তো সরকার এতদিন পর অবশেষে মব জাস্টিসের বিপক্ষে আর আমাদের মতো সাধারণ জনগণের পক্ষে চলে আসতে চাইছে। অথচ কি আশ্চর্য, সেই মঙ্গলবার রাতেই ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ল একদল লোক। তাদের দাবি ওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি এবং সেখানে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র লুকানো আছে, কাজে তারাই তল্লাশি চালাবেন বলে বাড়ির সামনে দলে বলে জড়ো হয়ে একসময় গেট ভেঙে ঢুকে পড়লেন। এই বিরচিত তল্লাশি অভিযানকে বাধা দিতে সেখানে তখন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল না, না পুলিশ না সেনাবাহিনী, অথচ সংবাদ মাধ্যম ছিল অনেকগুলো, তারা লাইভ করছিল। বাংলাদেশের এমন সুসময় আর সংবাদপত্রের এমন স্বাধীনতা চলে এসেছে যে লাইভে সাংবাদিকেরা মাঝরাতের এই ডাকাতদের বিপ্লবী ছাত্র জনতা হিসেবে অভিহিত করছিলেন এবং বলছিলেন এই বিপ্লবী ছাত্র জনতা খুব ক্ষুব্ধ, তাদের কাছে খবর এই বাড়িতে বিপুল অর্থ আছে। আমার মনে হয় বাংলাদেশ সরকারের এখন পরিচয়পত্র বা কার্ড দেওয়ার সময় এসেছে যে কাদেরকে বিপ্লবী ছাত্র জনতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কারা যখন তখন যে কারো বাসায় ঢুকে তল্লাশি চালানোর মহান জাতীয় দায়িত্ব পালন করতে পারবেন। গুলশানের গেট দেওয়া বাসা, যে বাসার নিচে বাড়ির দারোয়ান, ম্যানেজার, ড্রাইভার আছে, সে বাসাতেই যখন এদের ঠেকিয়ে রাখা গেল না, এরা সোজা ঢুকে লাইভ ক্যামেরার সামনে বীরের বেশে 3 তলায় উঠে গেল গভীর রাতে এবং গিয়ে দরজা ধাক্কাতে থাকলো, তখন বুঝতেই পারছেন সাধারণের উচিত হবে এই বিপ্লবী ছাত্র জনতা বাড়ির সামনে এসে জড়ো হওয়া মাত্র বাড়ির দরজা খুলে দেওয়া। কারণ রাস্তায় রামদা ঠেকিয়ে, বাসে অস্ত্র দেখিয়ে ছিনতাই করতে করতে তারা যখন ক্লান্ত হয়ে পড়বেন, তাদের নিশ্চয়ই বাড়ি বাড়ি ঢুকে অর্থ উদ্ধারের প্রয়োজন পড়বে। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে এক পক্ষের হয়ে আরেক পক্ষের সঙ্গে তর্ক বিবাদ করে একজনকে পদ থেকে নামিয়ে আরেকজনকে পদে বসানোর খেলায় রোজগার যখন কমে আসবে, নিশ্চয়ই তাদের আমাদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার দরকার পড়বে। কাজেই এই বিপ্লবী ছাত্র জনতাকে পরিচয়পত্র দিয়ে দেওয়া এখন খুবই জরুরি, যাতে আমরা দূর থেকে তাদের চিনে তাদের কাজে সহায়তা করতে পারি। দেখুন, চাকরিতে বৈষম্য মুক্তির দাবিতে যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা যে নিজেদের কর্মসংস্থানের এরকম বৈষম্যমুক্ত ব্যবস্থা করে নেবেন, সেটাই তো স্বাভাবিক। যাই হোক, মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের সেই বাসায় 3 তলায় উঠে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভাষায় এই বিপ্লবী ছাত্র জনতা যখন দরজা ধাক্কাতে থাকলো, তখন লাইভ সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। আমার মনে হয় দর্শকের মতোই তখন চ্যানেলগুলোর রুদ্ধশ্বাস দশা, যে কে জানি এই বাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আর তাকে লাইভ টিভির সামনেই না বিপ্লবী ছাত্র জনতা পিটিয়ে অথবা গলা কেটে খুন করে ফেলে। এর কিছুক্ষণ পরেই বিডি নিউজের খবরে জানলাম গুলশানেরও সবচেয়ে সুরক্ষিত অংশ বলে পরিচিত অংশের যেই বাড়িতে কাল হামলা চালানো হলো, সেটি তানভীর ইমামের বাড়িই নয়, কিংবা সেটি তার বাবা এইচ.টি. ইমামের বাড়িও নয়। এটি এক রহমান সাহেবের বাড়ি, যার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তানভীর ইমামের এবং 25 বছর আগে 2001 সালে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। রহমান সাহেবের মৃত্যুর পর তার মেয়ে থাকেন সেই বাড়িতে।
ভাবা যায়? আপনার মন চাইলো আর আপনি দল বল নিয়ে যে কোনো বাড়িকে যে কারো বাড়ি বলে ঢুকে পড়লেন ওই বাড়িতে। ছাত্র জনতার তল্লাশি শেষ হওয়ার পর গুলশান থানার পুলিশ ওই বাড়িতে ঢুকে জানিয়েছে বাড়ির প্রতিটি কক্ষের সব কিছু তছনছ করে ফেলা হয়েছে। বাড়ির ড্রয়ার, আলমারি সহ সব ভেঙে ভেঙে দেখেছে তল্লাশিরত বিপ্লবী ছাত্র জনতা। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেছিলেন, মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো সমাজে যখনই ঘটছে তখনই ব্যবস্থা গ্রহণ করছি যে মুহূর্তে আমাদের নজরে আসছে। অথচ সংবাদ মাধ্যম লিখছে মঙ্গলবার রাত 11:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় ছাত্র জনতা কর্তৃক তানভীর ইমামের বাসায় অভিযান চালানো হবে। এরপর গুলশান 2-এর বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে, যা কিনা গুলশান থানার ঠিক উল্টো দিকে অবস্থিত, তার সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন। রাত 12টার দিকে ছাত্র জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন। এরপর প্রায় ঘন্টা খানেক ধরে তারা তল্লাশি চালায়। অথচ তখন পর্যন্ত গুলশান থানা পুলিশ অথবা সেনাবাহিনীকে ওই এলাকার আশপাশেও দেখা যায় না। লাইভ টিভিতে সম্প্রচার হচ্ছে ঢাকার বুকে বাসাবাড়িতে ডাকাতি, অথচ উপদেষ্টারা ঘুমাচ্ছেন, তাদের নজরে আসছে না, কাজেই কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। সরকারের প্রত্যক্ষ আশকারা ছাড়া এটা কিভাবে সম্ভব? এই বিরতিহীন অরাজকতা, এই বিশৃঙ্খলা উনারা কেন চলতে দিচ্ছেন? এর পরিণতি বুঝতে বিরাট বিশ্লেষক হওয়ার দরকার নাই। এর প্রধান পরিণতি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থবান বিত্তবান মানুষেরা পরিবার পরিজন নিয়ে আর গুলশানে মানে ঢাকা শহরেই থাকবেন না। অর্থ বিত্ত উপায় থাকা মানুষেরা ক্রমাগত অর্থ বিনিয়োগ তুলে নেবেন এই দেশ থেকে। যে বিপুল অর্থ পাচারের অভিযোগ আপনাকে আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষুব্ধ করে তুলেছিল, তার বহুগুণ অর্থ এখন বাংলাদেশ থেকে বের হবে। পরিবার পরিজন নিয়ে যার উপায় আছে, বিত্ত আছে, তারা আর ওই দেশে থাকবেন না। জুলাই আগস্টে বিদেশ থেকে যেসব বিপ্লবীরা কালকেই দেশে ফিরে দেশ গড়ায় মনোযোগ দেওয়ার গল্প বলেছিলেন, তাদের কতজনকে ফিরতে দেখেছেন পরিবার সন্তান পরিজন নিয়ে? হিসাব করেছেন কি? আপনার দেশে স্কুল চলছে না, রাস্তায় যান নিয়ে বের হওয়া যাচ্ছে না, বাড়িতে ডাকাত পড়ছে, ওই জঙ্গলে কেউ ফিরবে কেন আর থাকবে কেন এখন? প্রতিদিন দিনভর রাতভর ক্লান্তিহীন দেশ জুড়ে এই মববাজি, ডাকাতি, লুটপাট, অগ্নিসংযোগের খবর যাচ্ছে সারা পৃথিবীতে। আমাদের প্রধান উপদেষ্টা খুব গর্বিত, তাকে সব বিদেশিরা সমর্থন জানিয়েছেন। এই কথা তিনি এই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সম্প্রতিও আরেকবার বলেছেন। আমার বিরাট কোনো জ্ঞানী হওয়ার দরকার নাই। দেখুন, জানের ডরের চেয়ে বড় ডর নাই। উনাকে যেই বিদেশি যত ভালোবাসুক, বাংলাদেশে আপাতত কোনো দেশি কিংবা বিদেশি বিনিয়োগ হবে না, তা আমি আপনি যে কেউ লিখে সাইন করে খাতা বন্ধ করে রেখে দিতে পারি। যে দেশে জানের গ্যারান্টি নাই, লুটপাটের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে, বিপ্লবীদের 7 মাসের বেশি সময় ধরে যা ইচ্ছা তাই করতে দেওয়া হচ্ছে, যে দেশের সরকার এসবকে তাদের ক্ষমতায় থাকার উপায় ভাবছে, পুলিশ নাই, সেনাবাহিনী ঝিমায়, সে দেশে দেশি ব্যবসায়ী বিত্তবান মানুষও ক্রমাগত ব্যবসা গুটাবেন, বিদেশে যাবেন। আর যাদের ওই বিনিয়োগের ফলে তৈরি হওয়া অফিস আদালত কারখানা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে গায়ে খেটে বেতন নিয়ে সীমিত আয়ে সংসার চালানোর কথা ছিল, পরিবার পরিজন নিয়ে বাঁচার কথা ছিল, তারা ওই দেশে না খেয়ে মরবেন। আর ঘুম সে আর ওই দেশে হবে না। রোজা রমজানের দিনেও যখন রাতভর মানুষের বাড়িতে হামলা করে জোর দেখানো বন্ধ হয় নাই খোদ রাজধানীতে, তখন প্রতিদিন জানের ডর আর নিজের আর পরিবারের ইজ্জতের ডর আর অর্থ সম্পদের সর্বস্ব লুট হওয়ার ভয় নিয়ে কোনো মতে টিকে থাকতে হবে 17 কোটি মানুষকে। প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছিলেন যে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএআইডি $29 মিলিয়ন একটি প্রকল্প বাংলাদেশের 2 জন ব্যক্তির এক সংস্থাকে দিয়েছিল, সে অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প একবার নয় দুইবার বাংলাদেশের নাম উল্লেখ করে এবং ডলারের অঙ্ক উল্লেখ করে এই বিশেষ প্রকল্পটির কথা বলেছেন।
তবে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপের নামে যুক্তরাষ্ট্র কি করেছে বাংলাদেশে, বা এর বাইরেও এখন যে বেরিয়ে আসছে 2021 থেকে 2024 সাল পর্যন্ত যে বিপুল পরিমাণ মার্কিন অর্থ খরচের হিসাব বাংলাদেশের সুশীল সমাজ, সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল এবং নির্বাচনের পেছনে মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি খরচ করেছে, সে অর্থ কেন, কার পেছনে খরচ হয়েছে তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা অনুসন্ধান করে দেখেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে $29 মিলিয়ন বা 365 কোটি টাকা বরাদ্দের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। তাই এটি বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয়। তবে বাংলাদেশ সম্পর্কে দুইটি প্রকাশ্য এবং গুরুত্বপূর্ণ সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের আনা অভিযোগ অসত্য হলে তা বাংলাদেশের সংবাদ মাধ্যমে বাংলায় বিবৃতি দেওয়ার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসে যোগাযোগ করে জানিয়েছে কিনা, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে এই তথ্য দেওয়া হয়েছে কিনা, কিংবা অন্তত বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাকে ডেকে পাঠিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিবাদ করছে না কেন, সেসব প্রশ্ন নিশ্চয়ই থেকে যায়। প্রশ্ন থাকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরাদ্দ পাওয়া সে অর্থ স্থানীয় কোনো এনজিওর মাধ্যমে কি ব্যয় বা বাস্তবায়ন করা হয়েছিল। পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন মার্কিন প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করে। আমরা তো সেই এনজিওগুলোর মধ্যে দুজনের কোন প্রতিষ্ঠান অতগুলো ডলার পেল যে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ভাগ্যবান প্রতিষ্ঠান বলল, আমরা তো সেই প্রতিষ্ঠানের নামই জানতে চেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টা। অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা সেভাবে কোনো তদন্ত করেন নাই, খোঁজ নিয়েছেন বিষয়টা কি। এখন শুধু খোঁজ নেওয়ার উপরেই বাংলাদেশি সংবাদ মাধ্যমকে প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি পাঠিয়ে কি সত্য প্রতিষ্ঠা করতে চাইল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বা প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন সেটা বলে ফেলা তাদের ঠিক হলো কিনা, সে প্রশ্ন তো থেকেই যায়। গত 21শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে বা এর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, রাজনৈতিক ল্যান্ডস্কেপ, দৃশ্যপট শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি, আর সে সংস্থায় কাজ করেন মাত্র দুজন ব্যক্তি। পরদিন 22শে ফেব্রুয়ারি মেরিল্যান্ডে আরেক অনুষ্ঠানে আবারও সে প্রসঙ্গ তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিন তিনি বলেন বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। বরাবর প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট ট্রাম্প কট্টর বাম কমিউনিস্ট বা র্যাডিক্যাল লেফট কমিউনিস্ট, এমনকি র্যাডিক্যাল লেফট লুনাটিক বা কট্টর বাম উন্মাদ হিসেবেও অভিহিত করেন। কাজেই ওই কথা বলে যে তিনি বাংলাদেশে ডেমোক্র্যাটদের পছন্দের কাউকে ক্ষমতায় আনতে $29 মিলিয়ন খরচ করার কথা বোঝাতে চেয়েছেন তা বুঝতে মার্কিন বা বিশ্ব সংবাদ মাধ্যমের কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশের প্রকল্পের পাশাপাশি ট্রাম্প ভারতের নির্বাচনে ভোটার বাড়াতে $21 মিলিয়ন খরচের কথা বলেছিলেন। সে কথা শোনা মাত্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন ভারত সরল বিশ্বাসে ইউএসএআইডি কে কাজ করতে দিয়েছে, তার মানে এই নয় যে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে। ক্ষমতাসীন বিজেপি বলেছে রাজনৈতিক পরিস্থিতির ওপর হস্তক্ষেপের এসব প্রকল্প সাধারণত আমেরিকা কোনো দেশে তাদের ডিপ স্টেট অ্যাসেট বা মার্কিন স্বার্থ রক্ষাকারী স্থানীয় চরদের পুষতেই ব্যবহার করে। কাজেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন খতিয়ে দেখছে কোন কোন সংস্থা কি ধরনের প্রকল্পে কি কাজে মার্কিন অর্থ খরচ করেছে এবং কাদের কাছে গেছে এই অর্থ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন ট্রাম্পের কথার সূত্রে ভারতে আলোড়ন ওঠার পর তিনি কথা বলেছেন যে ভারতের জনগণের জানার অধিকার আছে কারা মার্কিন স্বার্থ রক্ষায় ভারতে কাজ করছিল। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি মার্কিন সাহায্য এসেছে 2021 থেকে 2024 সাল পর্যন্ত এবং এর বিরাট অংশ খরচ হয়েছে বাংলাদেশের সুশীল সমাজ, সংবাদ মাধ্যম আর রাজনৈতিক দলের পেছনে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেসব অর্থ কি ধরনের প্রকল্পে কি উদ্দেশ্যে ব্যবহার হয়েছে সে বিষয়ে যেমন কিছু জানায়নি, তেমনি সেসব অর্থ সুশীল সমাজ, সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর কোন প্রতিনিধিদের পেছনে খরচ হয়েছিল তা খতিয়ে দেখারও এখন পর্যন্ত কোনো কৌতূহল প্রকাশ করেনি।